সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি ইতিমধ্যে যে 3টি লেকচার নিয়েছি, 3টি লেকচারের ধারাবাহিকতায় আজকে চতুর্থ লেকচার, অর্থাৎ তোমাদের সিলেবাস তথা তোমরা যে সকল টেক্সট বই পড়ো সেই বইগুলোর দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ অংশ এবং তৃতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে। ইনপুট হার্ডওয়্যার, আউটপুট হার্ডওয়্যার, প্রক্রিয়াকরণ হার্ডওয়্যার, সিস্টেম সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট, এই শিরোনামে তোমাদের সিলেবাসে দেওয়া আছে। আমি এই শিরোনামের মধ্যে যে টপিকগুলো আছে তার মধ্যে কিছু কিছু টপিক আমি এর আগের লেকচারগুলোতে আমি কভার করেছি, যেমন ইনপুট এবং আউটপুট ডিভাইস কাকে বলে, কোন কোন ইনপুট ডিভাইসগুলো আমরা সচরাচর ইউজ করি, এগুলো আমি ইতিমধ্যে দ্বিতীয় লেকচারে কভার করেছি, তাই আমি সেদিকে যাব না। তবে প্রধান ইনপুট ডিভাইস যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এই ইনপুট ডিভাইসগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা দেখার চেষ্টা করব। এবং কম্পিউটারের মেমোরি বা স্মৃতি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি মেমোরি ছাড়া কোনো তথ্য বা কোনো নির্দেশ কম্পিউটার, স্মার্টফোন বা ডিজিটাল ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি কোনো কিছুই সংরক্ষণ করতে পারে না, অর্থাৎ মেমোরি আছে। এই মেমোরিগুলো নিয়ে আজকে আলোচনা করব। তারপরে দেখবো অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটারের সমস্ত কিছু যেটা না থাকলে অচল, সেই সিস্টেম সফটওয়্যারের নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ আমরা দেখব প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রামের কি কি গুণাবলী থাকা উচিত। প্রথমে আমরা দেখে নেই প্রধান ইনপুট এবং আউটপুট ডিভাইস বা হার্ডওয়্যারগুলো কি কি। ইনপুট ডিভাইস আর এই পাশে হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসগুলো আমি বোল্ড করে রেখেছি এবং নিচে প্রথম 4টি বোল্ড করা, পরের 4টি আমরা বোল্ড করে নিই। প্রথম 4টি বোল্ড করেছি কারণ এগুলো আমরা সচরাচর দেখি বা ইউজ করি। ইনপুট ডিভাইসগুলোর নাম হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, মাইক্রোফোন, ওসিআর, ডিজিটাল ক্যামেরা, এমআইসিআর ইত্যাদি। অন্যদিকে আউটপুট ডিভাইসগুলো হচ্ছে মনিটর, এই মনিটর আবার 3 প্রকার: এলইডি মনিটর, এলসিডি মনিটর আর সিআরটি মনিটর। তারপর প্রিন্টার আরেকটি আউটপুট ডিভাইস, প্লটার আছে, স্পিকার আছে, প্রজেক্টর আছে। বড় পর্দায় যেগুলো দেখানো হয় সেটা হচ্ছে প্রজেক্টর। হেডফোন, আমার কানে যেটি আছে সেটি এক ধরনের হেডফোন, এটা ইনপুট ডিভাইসের পর্যায়ে পড়ে যেহেতু আমার শব্দগুলো এটা রিসিভ করে। তারপরে ফিল্ম রেকর্ডার, কিছু কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট এবং আউটপুট উভয়ের কাজ করে, যেমন ফ্যাক্স। ফ্যাক্সের সাহায্যে কোনো ডকুমেন্ট আমরা স্ক্যানিং করে প্রথমে রাখি, তারপর আবার এটাকে প্রিন্ট করে দিই, অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুট ডিভাইস দুইটাই আছে। এছাড়াও মডেম আছে, হেডসেট, তারপরে নেটওয়ার্ক কার্ড ইত্যাদি হলো। তাছাড়াও আছে টাচ স্ক্রিন, এগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস, অর্থাৎ মডেম, নেটওয়ার্ক কার্ড, টাচ স্ক্রিন, তারপরে ফ্যাক্স যার পূর্ণরূপ হচ্ছে ফ্যাক্সিমিল, তারপরে হেডসেট, এগুলো হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। তাদেরকে কেন ইনপুট এবং আউটপুট ডিভাইস বলা হয়? কারণ তাদের প্রত্যেকটার মধ্যে হয় কমপক্ষে একটি ইনপুট ডিভাইস আছে, আবার কমপক্ষে একটি আউটপুট ডিভাইসও আছে। আর ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে আমরা আহ, অনেক সময় বলে থাকি আইও ডিভাইস, অর্থাৎ আই দ্বারা ইনপুট, ও দ্বারা আউটপুট বলা হয়। এবার আমরা আসি প্রথম যে কিবোর্ড।
একটি ডেস্কটপ কম্পিউটার কিবোর্ড ছাড়া অচল, কিন্তু একটি ল্যাপটপ কম্পিউটারে কিবোর্ডটা সংযুক্ত থাকে। এই কিবোর্ডের মধ্যে অনেকগুলো কি থাকে, আর এই কিবোর্ড হচ্ছে যেই ইনপুট হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে বিভিন্ন অক্ষর, ডেটা বা নির্দেশাবলী কম্পিউটার সিস্টেমে, অর্থাৎ কম্পিউটার সিস্টেমে প্রবেশ করানো হয়, তাকে কিবোর্ড বলে। অর্থাৎ আমি যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি কিবোর্ডের সাহায্যে লিখেছি। অর্থাৎ কিবোর্ডের সাহায্যে আমি বিভিন্ন অক্ষর লিখেছি, বিভিন্ন নির্দেশ দিয়েছি। এটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডে বিভিন্ন ধরনের কি থাকে, তার মধ্যে এক নম্বর হচ্ছে অপারেশন কি। অপারেশন কিগুলো সাধারণত কিবোর্ডের মাঝামাঝিতে থাকে, এ থেকে ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত যে কিগুলো আছে, এগুলোকে বলা হয় অপারেশন কি। তারপরে হচ্ছে ফাংশন কি। কিবোর্ডের একেবারে উপরের দিকে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যে কি, টোটাল 12টি কি, এগুলোকে বলা হয় ফাংশন কি। F দ্বারা হচ্ছে ফাংশন, আর এই 12টি অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত প্রত্যেকটি কির আবার ভিন্ন ভিন্ন ফাংশন বা বৈশিষ্ট্য আছে, এই জন্য এদেরকে বলা হয় ফাংশন কি। তারপরে হচ্ছে কার্সর কি, অর্থাৎ কিবোর্ডের ডান পাশে নিচের দিকে কোনায় 4টি তীর চিহ্ন থাকে। একটি হচ্ছে ডাউন, আরেকটি লেফট, আরেকটি রাইট, আরেকটি অ্যাবাভ বা আপ। এই যে 4টি কি আছে, এদেরকে বলা হয় কার্সর কি। অর্থাৎ এগুলো দ্বারা উপরে যাওয়া যায়, ডানে বামে নিচে এদিকে আসা যাওয়া করা যায়। তারপরে হচ্ছে কন্ট্রোল কি। কন্ট্রোল কি বলতে এসকেপ, তারপরে হচ্ছে ডিলিট, এন্ড, অল্টার, কন্ট্রোল পেস্ট, বিশেষ কাজ যেগুলো করে থাকে, কম্পিউটারে বিশেষ বিশেষ কাজ করে থাকে, এগুলোকে বলা হয় কন্ট্রোল কি। তারপরে হচ্ছে নিউমেরিক কি, অর্থাৎ বিভিন্ন নাম্বার একটি আছে, নাম্বার একটি লেখা নামে কি আছে ল্যাপটপে অথবা যে কোনো কিবোর্ডে, তারপরে 0 থেকে 9 এন্টার, এগুলো হচ্ছে নিউমেরিক কি। এছাড়াও স্পেশাল কি আছে। কম্পিউটারের কিবোর্ডের মধ্যে এমন কিছু কি আছে যেগুলো ধরো বিশেষ কাজ করানো হয় বা করা যায়, তাদেরকে বলা হয় স্পেশাল কি। কিবোর্ড ছাড়া আমি কম্পিউটারকে কোনো তথ্য, আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সেই তথ্যগুলো দেওয়া প্রায় অসম্ভব। তবে মাউস দ্বারাও বিভিন্ন সফটওয়্যার ইউজ করে কিবোর্ডের কাজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমি যে লেখাগুলো লিখেছি সেগুলোর জন্য অনেক সময় দরকার। তারপরে আসে প্রিন্টার। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। এর দ্বারা কম্পিউটারে থাকা বিভিন্ন ডকুমেন্ট, টেক্সট, ডেটা, ফাইল, ছবি, কাগজের উপরে প্রতিচ্ছাপ দিয়ে ছাপা হিসেবে আমরা আউটপুট পাই। কম্পিউটার থেকে যে কোনো ডেটা এভাবে কাগজের মাধ্যমে প্রিন্ট করার পর সেই কাগজের ফাইলটিকে হার্ড কপি বলা হয়। অর্থাৎ আমরা প্রিন্ট করার পরে যে কাগজটি পাই হাতে, আমার আউটপুট হিসেবে এটাকে বলা হয় হার্ড কপি। আর কম্পিউটারে যে ডেটাগুলো থাকে সেগুলোকে বলা হয়, অর্থাৎ আমি যে লেখাটা, প্রিন্টার সংক্রান্ত যে লেখাটা তোমাদের সামনে আছে সেটাকে বলা হয় সফট কপি। এটাকে যদি আমি প্রিন্ট, অর্থাৎ কাগজে প্রিন্ট দেই, তাহলে সেটাকে বলা হবে হার্ড কপি। এই প্রিন্টার তার ক্যাপাসিটি, তারপর টেকনোলজি এবং প্রিন্টিং কোয়ালিটি এবং প্রাইস ইত্যাদির উপর ভিত্তি করে কয়েক প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আরেকটি হচ্ছে লেজার প্রিন্টার, আরেকটি হচ্ছে থার্মাল প্রিন্টার। তো এই প্রিন্টারগুলোর মধ্যে আমরা বেসিক্যালি ডট ম্যাট্রিক্স প্রিন্টার এবং লেজার প্রিন্টার এই দুইটার সম্পর্কে একটু আলোচনা করছি। এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার এক ধরনের সিরিয়াল ইম্প্যাক্ট প্রিন্টার নামে পরিচিত। এই প্রিন্টারে কাগজ এবং হেডের মাঝখানে কালিযুক্ত এক ধরনের ফিতা বা যাকে আমরা রিবন বলি, এগুলো থাকে। এই হেডের ভিতরে ভিতরে সাজানো কিছু স্ট্রিক থাকে। এই স্ট্রিকগুলো রিবনের উপর আঘাত করলে
অক্ষরগুলো একের পর এক ছাপতে থাকে। বিভিন্ন ডট ম্যাট্রিক্স প্রিন্টারের ক্ষেত্রে ম্যাট্রিক্সের সাইজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন 7/7, আবার 9/7 ইত্যাদি ম্যাট্রিক্স আকারে ডট ম্যাট্রিক্স প্রিন্টার পাওয়া যায়। এখানে 7/7 প্রথম 7 দ্বারা বোঝানো হয় সারি, আর দ্বিতীয় 7 দ্বারা বোঝানো হয় কলাম। যখন যে বর্ণটা ছাপাতে হয় তখন সেই বর্ণের ডট প্যাটার্ন বিন্দুগুলোর অনুরূপ পিনগুলো প্রিন্ট হেড থেকে বেরিয়ে এসে কালিমাখা ফিতাকে আঘাত করে। এর ফলে কাগজের উপর বর্ণটি তৈরি হয়। এই প্রিন্টারের সাহায্যে আমরা প্রতি সেকেন্ডে 300টি পর্যন্ত বর্ণ ছাপানো বা প্রিন্ট করা যায়। এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার সাধারণত এই সাদা কালো প্রিন্টের ক্ষেত্রে বেশি কাজ করে বা খুব সুন্দর প্রিন্ট দিতে পারে। তবে রঙিন প্রিন্টও এটার সাহায্যে করা যায়। তবে কালার প্রিন্টিং এর ক্ষেত্রে দেখা গেল এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারে 4 ধরনের কালার থাকে। একটি হচ্ছে লাল, তারপরে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে কালো। এই 4টি রঙের সমন্বয়ে প্রয়োজনীয় অন্যান্য রঙের ডট সৃষ্টি করা হয়। এই বিভিন্ন রঙের ডট তৈরির জন্য রিবনটির উপরে নিচে প্রয়োজন মতো উঠানো নামানোর ব্যবস্থা থাকে। আর যেহেতু ডট ম্যাট্রিক্স প্রিন্টিং এর রঙের সংখ্যা সীমিত, তাই ভালো কোয়ালিটির বা উচ্চমানের প্রিন্টিং এর জন্য, কালার প্রিন্টিং এর জন্য এটি বেশি কার্যকর নয়। তারপরে হলো লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই লেজার শব্দের পূর্ণরূপ হচ্ছে এল দ্বারা বোঝানো হয় লাইট, এ দ্বারা বোঝানো হয় এমপ্লিফিকেশন, তারপরে অ্যাম্প্লিফিকেশনের পরে বাই, তারপরে এস দ্বারা বলা হয় স্টিমুলেটেড, ই দ্বারা বোঝানো হয় ইমিশন অফ রেডিয়েশন, আর দ্বারা রেডিয়েশন, অর্থাৎ লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন লেজারের পূর্ণরূপ। এই প্রিন্টারের মূল প্রযুক্তির মূলে রয়েছে মূলত আলু পরিবাহী এক ধরনের পদার্থ, যেটা বিদ্যুতের উপস্থিতিকে সুপরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ চলাচল করতে পারে, আর আলোর অনুপস্থিতিকে, অর্থাৎ আলোর উপস্থিতিকে বিদ্যুৎ সুপরিবাহী এবং আলোর অনুপস্থিতিকে বিদ্যুৎ কুপরিবাহী হিসেবে কাজ করে। এই লেজার প্রিন্টারে এক ধরনের সিলিন্ডার বা ড্রামের গাত্র থাকে, যে গাত্রগুলো সেলিনিয়াম নামক একটি পদার্থের স্তর দিয়ে প্রলেপ দেওয়া থাকে। প্রিন্টিং এর সময় বিভিন্ন ধাপে এই সেলিনিয়ামগুলোকে চার্জ করা হয় এবং পরবর্তীতে এর অংশবিশেষ প্রয়োজনের মধ্যে লেজার বিম ফেলে চার্জ মুক্ত করা হয়। এটা হচ্ছে লেজার প্রিন্টিং কাজ করে যেভাবে তার একটি প্রসেস। এই লেজার প্রিন্টার এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মতো একটি একটি করে অক্ষর প্রিন্ট করে না, বরং একসাথে সম্পূর্ণ পৃষ্ঠা প্রিন্ট করে দেয়। এই প্রিন্টারের রেজুলেশন স্পিড অন্যান্য যে কোনো প্রিন্টারের চেয়ে অনেক বেশি। এই প্রিন্টারের রেজুলেশনকে ডিপিআই দ্বারা এবং গতিকে পিপিএম দ্বারা প্রকাশ করা হয়। বর্তমানে যে লেজার প্রিন্টারগুলো আছে তার রেজুলেশন হচ্ছে 1200 ডিপিআই এবং গতি হচ্ছে 24 পিপিএম। অর্থাৎ যেই সকল ক্ষেত্রে উচ্চ শক্তি এবং উচ্চ মানের প্রিন্টিং দরকার, সেই সকল ক্ষেত্রে এই লেজার প্রিন্টিং বা লেজার প্রিন্টার ব্যবহৃত হয়। অর্থাৎ আবার লেজার প্রিন্টারের ক্ষেত্রে অন্যান্য প্রিন্টিং এর তুলনায় কার্ট্রিজের দামও কিন্তু অনেক বেশি থাকে। আমরা আসি মনিটর একটি আউটপুট ডিভাইস। এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ বা কিংবা আমার যে স্লাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা মূলত মনিটরের সাহায্যে। এই মনিটর না থাকলে আমরা আউটপুট দেখা সম্ভব হতো না। মনিটর দেখতে অনেকটা টিভির মতো, তবে এর কাজ আলাদা। মনিটর ব্যবহার করে কম্পিউটারে যে কোনো ধরনের আউটপুট প্রদান করে
এতে কম্পিউটারে প্রসেস হওয়া ডেটা মনিটরের মাধ্যমে আমরা আমাদের চোখ দিয়ে দেখে নিতে পারি। অর্থাৎ আমরা যা চোখে দেখতে পাচ্ছি, আমাদের দেওয়া নির্দেশ এবং ডেটাগুলো আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মনিটর। এই মনিটরে ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন কেউ কেউ মনিটরকে ডিসপ্লে স্ক্রিন বলে, কেউ বলে ভিডিও ডিসপ্লে টার্মিনাল, কেউ আবার ডিসপ্লে ইউনিট, আবার কেউ কেউ ভিডিও স্ক্রিন স্ক্রিন নামেও অভিহিত করে। মনিটর ছাড়া ভিজুয়াল ডিসপ্লে পাওয়া অসম্ভব, অর্থাৎ দেখা অসম্ভব। আর ভিডিও ডিসপ্লে ছাড়া কম্পিউটারে কোনো প্রকারের নির্দেশ বা ডেটা ইনপুট করাও যাবে না। অর্থাৎ আমি যে ডেটাটা দিচ্ছি সেটা কি সঠিক না ভুল, সেটাও তো মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এইচডিএমআই কেবল, ভিজিএ কেবল বা ডিভিআই কেবল এবং পোর্টের মাধ্যমে একটি মনিটর কম্পিউটারের সাথে যুক্ত করা হয়, যার ফলে কম্পিউটার আউটপুট হিসেবে ভিজুয়াল ডিসপ্লে প্রদান করে। মনিটর সাধারণত তিন প্রকার: সিটিআর, এলসিডি মনিটর, এলইডি মনিটর। তারপরে আমরা আসি কম্পিউটারের মেমোরি। মেমোরি মানে স্মৃতি, বাংলা অর্থ স্মৃতি। কম্পিউটারের মেমোরি হলো কম্পিউটারের যাবতীয় তথ্য স্থায়ী বা অস্থায়ীভাবে ধারণ করার যন্ত্র বা যন্ত্রাংশ। মেমোরি সাধারণত অর্ধ পরিবাহী চিপ দিয়ে তৈরি হয়। মেমোরি অনেকটা মানুষের মস্তিষ্কের মতো। মেমোরি তথ্য এবং নির্দেশাবলী সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। কম্পিউটারে কোনো কাজ করার আগে অ্যাপ্লিকেশন ও তথ্য হার্ড ডিস্ক থেকে সিস্টেম মেমোরিতে কপি করে নেয়। মেমোরি প্রাথমিকভাবে তিন প্রকার: একটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি বা মেইন মেমোরি নামে সবচেয়ে বেশি পরিচিত। তারপরে হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি মেমোরি। সর্বশেষ হচ্ছে ক্যাশ বা প্রসেসর মেমোরি। মোটামুটি এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই মেমোরি হচ্ছে তিন প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, ক্যাশ। এই প্রাইমারি মেমোরি আবার দুই প্রকার: র্যাম, রম। র্যাম আবার স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক হতে পারে। রম হতে পারে প্রোগ্রামেবল রম, ইরেজেবল প্রোগ্রামেবল রম ইত্যাদি। আবার সেকেন্ডারি মেমোরি হতে পারে হার্ড ডিস্ক, আমরা যেটা হার্ড ডিস্ক ব্যবহার করি কম্পিউটারে, ম্যাগনেটিক ট্যাপ অর্থাৎ সিডি, ডিভিডি ইত্যাদি। আবার ক্যাশ মেমোরি আরেক ধরনের মেমোরি। এবার আসি প্রাথমিক মেমোরি বা প্রাইমারি মেমোরি কাকে বলে এবং এর কি কি বৈশিষ্ট্য আছে। এই প্রাথমিক মেমোরি কাকে বলে? প্রাথমিক মেমোরিতে ততটুকুই তথ্য এবং নির্দেশাবলী নিয়ে কাজ করে যা কম্পিউটারে কেবল বর্তমানে কাজ করছে। এর ক্ষমতা সীমিত এবং বিদ্যুৎ চলে গেলে বা সুইচ বন্ধ করে দিলে তথ্যগুলো মুছে যায়। এর স্মৃতি রেজিস্টারের মতো দ্রুত নয়, অর্থাৎ রেজিস্টার নামক যে মেমোরি সেটার মতো এত দ্রুত নয়। প্রক্রিয়া করা প্রয়োজন এমন তথ্য এবং নির্দেশাবলী আগে প্রধান মেমোরিতে থাকে। এই মেমোরি আবার দুই প্রকার: একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম সম্পর্কে আমরা একটু পরে আসি। তার আগে এই প্রাথমিক মেমোরির কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। এই প্রাথমিক মেমোরি অর্ধ পরিবাহী স্মৃতি আছে। প্রাথমিক মেমোরি, এটিকে আমরা প্রধান মেমোরি হিসেবে জানি বা এটা পরিচিত। সুইচ বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলে এই মেমোরিতে থাকা ডেটা এবং নির্দেশাবলী লস বা নষ্ট হয়ে যায়। তারপরে এটা সহায়ক বা সেকেন্ডারি মেমোরির তুলনায় একটু গতিসম্পন্ন। তারপরে একটি কম্পিউটার প্রাথমিক মেমোরি ছাড়া চালানো যাবে না, অর্থাৎ কম্পিউটার প্রাথমিক মেমোরি ছাড়া চালানো যাবে না। কিভাবে? আমরা একটু আলোচনা করলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। আমরা জানি কোনো একটি তথ্য বা কোনো ইনফরমেশন অথবা ডেটা নির্দেশ যদি আমি কম্পিউটারে দিই, তাহলে সেটা প্রাথমিক অবস্থায় র্যামের কাছে চলে যায়। অর্থাৎ র্যাম নিজের কাছে নিয়ে নেয়, নিজের কাছে সেভ করে নেয়। এই র্যামের কাছ থেকে প্রসেসর ডেটাটা সংগ্রহ করে এবং প্রক্রিয়াজাত করে আমাদের কাছে দেয়। এই যে র্যাম এবং প্রসেসরের মধ্যে ডেটা আদান প্রদানের যে প্রক্রিয়া, এটা যত বেশি খুব দ্রুততম সময়ে খুব দ্রুততার সাথে সম্পাদিত হয়। এই জন্য একটি
কম্পিউটারের র্যাম যত বেশি উন্নত মানের এবং অধিক ফ্রিকোয়েন্সির হবে, ডেটা ট্রান্সমিশন বা ডেটা প্রসেসিংও তত বেশি দ্রুততার সাথে হবে। একটা কম্পিউটার, একটা মোবাইল অথবা একটি স্মার্টফোন অথবা অন্যান্য হাইটেক যে সকল ডিভাইস আছে সেগুলো র্যাম ছাড়া অচল, অর্থাৎ চলতে পারবে না। র্যাম এত গুরুত্বপূর্ণ জিনিস। এই র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারের মাইক্রো প্রসেসর র্যামের জানা অবস্থান বা ঠিকানা থেকে তথ্য নেয় এবং তথ্য প্রক্রিয়াজাত করে। কম্পিউটার চালু অবস্থায় যে তথ্য নিয়ে কাজ করা হয় এবং যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে কাজ করা হয়, সে তথ্য এবং প্রোগ্রামের অংশ উভয়ই র্যামে অবস্থান করে। অর্থাৎ কম্পিউটার এই চলমান অবস্থায় যে কাজগুলো করে সেগুলো মূলত র্যামে সংরক্ষিত থাকে। এই র্যাম থেকেই প্রসেসর তথ্যগুলো নিয়ে প্রক্রিয়াজাত করে আমাদেরকে আউটপুট হিসেবে ফলাফল দেয়। কম্পিউটারে আগেই বলেছি, কম্পিউটারের র্যামের ধারণ ক্ষমতা যত বেশি হবে, কম্পিউটার তত বেশি পরিমাণে প্রোগ্রাম নিয়ে সহজে এবং দ্রুততার সাথে কাজ করতে হবে। বর্তমানে 256 MB থেকে শুরু করে 512 MB, 1 GB, 2 GB, 4 GB ইত্যাদি বিভিন্ন ধারণ ক্ষমতার র্যাম রয়েছে। কম্পিউটারের সাইজ যত বেশি, র্যামের সাইজ যত বেশি থাকবে, তত সহজভাবে কম্পিউটারে মাল্টিটাস্কিং করা যাবে এবং কম্পিউটার হ্যাং হবে না। অর্থাৎ র্যামে যদি জায়গা কম থাকে তাহলে কম্পিউটার কাজ করবে স্লো, কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর র্যামের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এখানে ডেটাগুলো খুব দ্রুততার সাথে কাজ করবে, কম্পিউটারও খুব দ্রুততার সাথে ডেটাগুলো প্রসেস করবে। এখানে মনে রাখতে হবে, র্যামের যত তথ্য র্যাম নিজের কাছে সংরক্ষিত রাখে সবই হচ্ছে অস্থায়ী আকারে রাখে। এই র্যাম আবার 6 প্রকার। স্ট্যাটিক র্যাম, সংক্ষেপে SRAM নামে পরিচিত। স্ট্যাটিক র্যামটা মূলত 1990 সালের দিকে প্রথমে বাজারে আসে। এই বর্তমানে আমরা যে র্যামগুলো ব্যবহার করি মূলত সেগুলো হচ্ছে স্ট্যাটিক র্যাম। এগুলো ডিজিটাল ক্যামেরা, তারপরে প্রিন্টার, তারপরে এলসিডি মনিটর বা এলসিডি স্ক্রিন ইত্যাদি ডিভাইসগুলোতে এই র্যামটা বেশিরভাগ ব্যবহৃত হয়। তারপরে হলো ডাইনামিক র্যাম। এটা 1970 থেকে 1990 এর ভিতরে এটার প্রচলন বেশি ছিল। সাধারণত ভিডিও গেম কিংবা নেটওয়ার্কিং হার্ডওয়্যার ইত্যাদি ডিভাইসে এই র্যামগুলো ব্যবহৃত হতো। তারপরে হচ্ছে সিনক্রোনাস ডাইনামিক র্যাম। এটা 1993 সালের দিকে বাজারে প্রথম আসে এবং বর্তমানে এটা প্রচলিত আছে। এগুলো সাধারণত কম্পিউটারের মেমোরি এবং ভিডিও গেম, কনসোলের ক্ষেত্রে এই র্যামগুলো ব্যবহার করা হয়। তাছাড়াও আরও র্যাম আছে, সেটা হলো সিঙ্গেল ডেটা রেট সিনক্রোনাস ডাইনামিক র্যাম। তারপরে হচ্ছে ডাবল ডেটা রেট সিনক্রোনাস ডাইনামিক র্যাম। এগুলো 2000 সালের দিকে বাজারে এসেছিল এবং এখনো বর্তমানে এগুলো ব্যবহৃত হচ্ছে। সাধারণত কম্পিউটার মেমোরিতে র্যাম হিসেবে এসডিআর, এসডিআরএম বা র্যাম, এগুলো অনেক বেশি আধুনিক, গতি এবং দ্রুত এবং অনেক উন্নত মানের র্যাম। তারপরে সর্বশেষ যেটা হচ্ছে গ্রাফিক্স ডাবল ডেটা রেট সিনক্রোনাস ডাইনামিক র্যাম। এটা 2003 সালের পর থেকে বাজারে আসে। এরপরে বর্তমানে এগুলোর প্রচলন রয়েছে। সাধারণত ভিডিও গ্রাফিক্সের কাজে এই র্যামগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। আসি রম কাকে বলে। রমের পূর্ণরূপ হলো রিড অনলি মেমোরি। কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে সচল রাখার জন্য রমের মধ্যে কিছু নির্দেশাবলী রক্ষিত থাকে। এই নির্দেশমালা কম্পিউটারের স্থায়ী স্মৃতি হিসেবে পরিচিত। ব্যবহারকারী কোনো তথ্য লিখতে বা মুছতে পারে না। অর্থাৎ কম্পিউটার তৈরি করার সময় কিছু মেমোরি কম্পিউটার যারা প্রস্তুত করে তথা প্রোগ্রামাররা কিছু মেমোরি কম্পিউটারে দিয়ে দেয়। এই মেমোরিগুলোকে বলা হয়
রম। এই রমগুলো আমরা ব্যবহারকারীরা কোনো এডিট করতে পারি না, লিখতে পারি না বা বুঝতেও পারি না। অর্থাৎ এগুলোকে বলা হয় স্থায়ী মেমোরি, এগুলোতে কোনো টাচ করা যাবে না, যেহেতু এগুলো কম্পিউটার প্রস্তুতকারী কোম্পানি প্রস্তুতের সময় কিছু মেমোরি দিয়ে দেয়। এই র্যাম এবং রমের মধ্যে পার্থক্য: র্যামে অস্থায়ীভাবে তথ্য রাখা যায় আর রমে স্থায়ীভাবে তথ্য রাখতে পারে। আর র্যামে থাকা তথ্য যে কোনো সময় আমরা রিড, রাইট অ্যান্ড ইরেজ করতে পারি, অর্থাৎ পড়তে পারি, লিখতে পারি, এমনকি এডিটও করতে পারি। আর রমে থাকা তথ্য কেবল রিড করা যায়। র্যাম একটি ভোলাটাইল মেমোরি আর রম হচ্ছে একটি নন ভোলাটাইল মেমোরি। র্যামে যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ তথ্য থাকবে। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে র্যামের তথ্য মুছে যাবে বা লস হয়ে যাবে। অন্যদিকে রমের মধ্যে বিদ্যুৎ চলে গেলেও তথ্য থাকবে, যেহেতু এগুলো আগে থেকে দিয়ে দেওয়া। তারপরে কম্পিউটারের র্যাম অনেক বেশি হাই স্পিড মেমোরি, আর র্যামের তুলনায় রম অনেক বেশি পরিমাণে স্লো। র্যামে যে তথ্য থাকে সেগুলো সোজাভাবে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়, আর রমে থাকা তথ্যগুলো সিপিইউ অ্যাক্সেস করতে পারে না। র্যামগুলো অনেক বড় সাইজ বা এগুলো ধারণ ক্ষমতা অনেক বেশি, আর রমের ধারণ ক্ষমতা তুলনামূলক কম। র্যামের মূল্য অনেক বেশি, আর র্যামের তুলনায় রমের মূল্য কম। তারপরে আসি সেকেন্ডারি মেমোরি। এই ধরনের মেমোরি অপরিবর্তনশীল মেমোরি বা বহিরাগত মেমোরি নামে পরিচিত। এটা প্রধান মেমোরির তুলনায় একটু স্লো। এখানে স্থায়ীভাবে ডেটা বা ইনফরমেশন জমা রাখা যায়। সিপিইউ সরাসরি এই স্মৃতিতে বা এই মেমোরিতে প্রবেশ করতে পারে না, তার পরিবর্তে ইনপুট ডিভাইসের মাধ্যমে স্মৃতিতে প্রবেশ করে। এই যে সেকেন্ডারি মেমোরির তথ্যগুলো প্রথমে প্রধান মেমোরিতে স্থানান্তর করা হয়, তারপরে সেই সিপিইউ এটি ব্যবহার করে। অর্থাৎ সিপিইউ র্যাম থেকে তথ্য পায়, কিন্তু সেকেন্ডারি মেমোরি থেকে তথ্য নিতে পারে না। প্রথমে ইনপুট ডিভাইসের মাধ্যমে এগুলো স্থানান্তরিত হয়, তারপরে সিপিইউ এটা ব্যবহার করতে পারে। এই মেমোরির কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা হচ্ছে চৌম্বক এবং অপটিক্যাল স্মৃতি এই মেমোরিতে আছে। এটি ব্যাকআপ মেমোরি হিসেবে পরিচিত। এটা পরিবর্তন করার সুযোগ নাই। পাওয়ার সুইচ বন্ধ হলেও ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। তারপরে এটি কম্পিউটারের মধ্যে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি সাধারণত সিপিইউর গতি বাড়াতে ব্যবহৃত হয়। এটা খুব উচ্চ গতির অর্ধপরিবাহী মেমোরি। এটা সিপিইউ এবং প্রধান মেমোরির মধ্যে একটি বাফার হিসেবে কাজ করে। এটি প্রোগ্রামের যে তথ্যের যে অংশ সবচেয়ে ঘন ঘন সিপিইউ দ্বারা ব্যবহৃত হয় সেটার কাজে লাগে। অর্থাৎ কিছু কিছু কাজ সিপিইউ বারবার করে। এই বারবার যদি করতে যায়, ওই বারবারের তথ্যগুলো ক্যাশ মেমোরিতে রেখে দেয়। ফলে সিপিইউ দ্বিতীয়বার যখন সিমিলার কাজটা করতে যায়, খুব দ্রুততার সাথে সে কাজটা করতে পারে। কম্পিউটারে সাধারণত দুই ধরনের ক্যাশ মেমোরি দেখা যায়। একটা হচ্ছে ইন্টারনাল, যাকে L1 দ্বারা প্রকাশ করা হয়, আর একটি হচ্ছে এক্সটার্নাল বা যাকে L2 দ্বারা প্রকাশ করা হয়। এই মেমোরি মেইন মেমোরি থেকে খুব দ্রুত হয়ে থাকে, অর্থাৎ প্রধান মেমোরির তুলনায় ক্যাশ মেমোরি অনেক বেশি দ্রুত এবং ফাস্টার। ক্যাশ মেমোরি কিছু সুবিধা আছে, আবার পাশাপাশি অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে ক্যাশ মেমোরি প্রধান মেমোরির তুলনায় অনেক বেশি স্পিডি। তারপরে এটা প্রধান মেমোরির তুলনায় কম সময়ে ডেটাকে অ্যাক্সেস করতে পারে বা সিপিইউকে অ্যাক্সেস করতে পারে। এটা অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে দিতে পারে। এটা অস্থায়ী ব্যবহারের জন্য তথ্য সংরক্ষণ করে। আর অসুবিধার মধ্যে আছে ক্যাশ মেমোরি ক্ষমতা কম, এটা অনেক বেশি ব্যয়বহুল। এবার আসি অপারেটিং সিস্টেম। এক কথায় অপারেটিং সিস্টেম কম্পিউটারের সবকিছু। কম্পিউটার সবকিছু নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম। এজন্য আমরা যখন কম্পিউটার প্রথমে ক্রয় করি, যে হার্ডওয়্যার ডিভাইসগুলো মূলত ক্রয় করি, করার পরে এই হার্ডওয়্যার ডিভাইসে প্রথম যে
সফটওয়্যারটি ইনস্টল করা হয় তার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। যদি অপারেটিং সিস্টেম আমি না থাকতো তাহলে এই স্ক্রিনে আমরা কোনো কিছু দেখতে পেতাম না। এই অপারেটিং সিস্টেম সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে ব্যবহার উপযোগী করে তোলে। অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কম্পিউটার চলতে পারে না, এমনকি কম্পিউটার নয়, স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ঘড়ি ইত্যাদি কোনো কিছু যত হাইটেক প্রোডাক্ট আছে বা ডিভাইস আছে সবগুলো অপারেটিং সিস্টেমের দ্বারা পরিচালিত হয়। অপারেটিং সিস্টেম কাকে বললে আমরা বলতে পারি কতগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত প্রোগ্রামের সমষ্টি, যার সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করা যায়, তত্ত্বাবধান করা যায় এবং কম্পিউটারের সফটওয়্যার পরিচালনা এবং কার্যকর করা যায় এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বাজারে পাওয়া যায়। এর মধ্যে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা বেশি পরিচিত, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি। তারপরে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আমাদের যাদের কাছে স্মার্টফোন আছে তারা এই কনফার্ম এই গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। তারপরে হলো অ্যাপল iOS। এখানে ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে ওএস নামে বলা হয় বা ডাকা হয়। অ্যাপল যে সকল মোবাইল ব্যবহার করে বা প্রডিউস করে অ্যাপল কোম্পানি নিজে, তাদের কম্পিউটারে তাদের মোবাইলে অ্যাপলের এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে অ্যাপল ম্যাক অপারেটিং সিস্টেম। অ্যাপলের যে সকল কম্পিউটার ল্যাপটপ আছে তারা এই ধরনের অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে। এছাড়াও আরও অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। এটা অনেক সময় ফ্রিও পাওয়া যায়। এই অপারেটিং সিস্টেমের বেশ কিছু কাজ আছে। একটি হচ্ছে মেমোরি ব্যবস্থাপনা, প্রসেসর ব্যবস্থাপনা, ডিভাইস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, তারপরে সিকিউরিটি, এরর মনিটরিং, user interface, and establishing or creating a connection between hardware and software. এগুলো হচ্ছে বেসিক্যালি অপারেটিং সিস্টেমের কাজ। আমরা জানি অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কম্পিউটার চালুও করা যাবে না, আবার ব্যবহার করার তো প্রশ্নই ওঠে না। অপারেটিং সিস্টেম এক ধরনের সিস্টেম সফটওয়্যার। এই অপারেটিং সিস্টেম ইউজার এবং কম্পিউটারের যে হার্ডওয়্যার সফটওয়্যার আছে তার মধ্যে এক ধরনের ইউজার ইন্টারফেস তৈরি করে। অর্থাৎ ব্যবহারকারী যে নির্দেশগুলো দিবে, অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে সেই নির্দেশগুলো কখনোই ইউজার নির্দেশগুলো দেওয়ার জন্য বা নির্দেশগুলো এক্সিকিউট করার জন্য কোনো ধরনের ইউজার ইন্টারফেস থাকবে না। তখন কম্পিউটার কোনো ধরনের নির্দেশও দিতে পারবে না, আর সফটওয়্যার বা হার্ডওয়্যার পরিচালনা করা তো প্রশ্নে ওঠে না। অর্থাৎ অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার অচল। এই জন্য বলা হয় অপারেটিং সিস্টেম ইজ এভরিথিং, অর্থাৎ অপারেটিং সিস্টেমে হচ্ছে সবকিছু। তারপরে আসি আমরা অপারেটিং বিভিন্ন প্রোগ্রামের গুণাবলী। অর্থাৎ আমরা জানি প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো অনেকগুলো নির্দেশের সমষ্টি বা সংকলন বা সংগ্রহ। একটি কম্পিউটারকে কাজ করার জন্য কম্পিউটারের ভাষায় ইনস্ট্রাকশন দিতে হয় বা নির্দেশ দিতে হয়, আর এই নির্দেশগুলো দেওয়ার জন্য কিছু প্রোগ্রাম রচনা করতে হয়। প্রোগ্রামগুলো রচনা করতে ব্যবহৃত হয় কোড, যে কোড সম্পর্কে আমরা তৃতীয় লেকচারে আলোচনা করেছি। এই প্রোগ্রাম রচনা করার সময় বা একটি প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে কোন কোন গুণাবলী, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটি প্রোগ্রামকে, একটি সফটওয়্যারকে আদর্শ সফটওয়্যার হিসেবে আমরা ভাবতে পারি, সেগুলো হচ্ছে পোর্টেবিলিটি, 2 নাম্বার হচ্ছে রিড অ্যাবিলিটি, 3 নাম্বার হচ্ছে এফিসিয়েন্সি, 4 নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল, 5 নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি, 6 নাম্বার জেনারালিটি, 7 নাম্বার হচ্ছে ডকুমেন্টেশন। এই মোটামুটি এগুলো হচ্ছে একটি প্রোগ্রামের আদর্শ গুণাবলী। এখানে অনেকগুলো শব্দ আছে যার
ইফিসিয়েন্সি মানে দক্ষতা, তারপরে স্ট্রাকচারাল মানে হচ্ছে কাঠামোগত, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, জেনারেলিটি মানে হচ্ছে সাধারণীকরণ, তারপরে রিডিবিলিটি সহজে বোধগম্য, তারপরে পোর্টেবিলিটি হচ্ছে ব্যবহারযোগ্যতা। এই সবগুলোর বাংলার চেয়ে ইংরেজি শব্দগুলো অনেক বেশি এখানে প্রযোজ্য। আমরা একটি একটি আলোচনা করছি। এই পোর্টেবিলিটি হচ্ছে একটি প্রোগ্রাম বা একটি সফটওয়্যার রচনা বা তৈরি করার সময় এমনভাবে করতে হবে যেন এটা ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। আর ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে যদি প্রয়োজন হয় যে কিছু সংশোধন, তাহলে সেটা কিছু সংশোধন করে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রোগ্রামটা রচনা করার সময় এটা মাথায় রাখতে হবে যেন এই প্রযুক্তিগত পরিবর্তন তথা উৎকর্ষতার যুগে এটি সহজে অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে রিডেবিলিটি। প্রোগ্রামটি এমনভাবে রচনা করতে হবে যেন অন্যান্য প্রোগ্রামার এবং অন্যান্য যারা ব্যবহারকারী আছে তারা সহজে প্রোগ্রামের লজিকটি বুঝতে পারে। যদি প্রোগ্রামটি স্ট্রাকচারালি অর্থাৎ প্রোগ্রামের যে নিয়ম মূলনীতি আছে সেগুলো ফলো করে অনুসরণ করে রচনা করা হয়, সেক্ষেত্রে অন্যান্য প্রোগ্রামাররা তার নিজস্ব ওয়েতে নিজস্ব লজিকে ওই প্রোগ্রামটি লজিকগুলো অনুধাবন করতে পারে। তারপরে হলো ইফিকেসি। ইফিকেসি মানে হলো একটি প্রোগ্রাম সাধারণত একটি নির্দিষ্ট কাজের জন্যই তৈরি করা হয়। এখন এই নির্দিষ্ট কাজটি করতে গেলে বা কোন প্রোগ্রাম দ্বারা কোনো কাজ করতে গেলে কিছু সময় দরকার, মেমোরি দরকার। প্রোগ্রাম রচনা করার সময় এটা মাথায় রাখতে হবে যে কাজটি করার জন্য যত কম মেমোরি এবং যত কম সময়ে কাজটি করা যায় সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে যত কম সময়ে এবং যত কম মেমোরি ইউজ করে কাজটি করতে পারবে প্রোগ্রামটি তত বেশি এফিশিয়েন্ট হবে। তারপরে হলো স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মানে হলো একটি প্রোগ্রাম রচনা করার সময় প্রধান যে কাজ বা টাস্ক সেটাকে কতগুলো সাব টাস্কে বিভক্ত করে নিতে হবে এবং প্রতিটি সাব টাস্ক স্বাধীন হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। এই প্রতিটি সাব টাস্কের যে আলাদা আলাদা কাজ করে বা যে সমস্যাগুলো সমাধান করা হয় সেই সমস্যাগুলো প্রতিটি সাব টাস্ক স্বাধীনভাবে অর্থাৎ অন্য সাব টাস্কের উপর নির্ভরশীল না হয়ে কাজটি করার এবিলিটি থাকতে হবে। তারপরে হলো ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা। প্রোগ্রামটি এমনভাবে রচনা করতে হবে যেন এটা সহজে পরিবর্তন করা যায়। যুগের সাথে তাল মিলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় প্রোগ্রামের ভিন্ন ভিন্ন জায়গায় কিছু পরিবর্তন আনতে হতে পারে। সেটা সহজে যেন আনা যায়, সেই পরিবর্তনটা যেন সহজে করা যায়, পুরো প্রোগ্রামটি যেন পরিবর্তন না করতে হয়, কিছু জায়গায় পরিবর্তন করে যেন প্রোগ্রামটি ব্যবহার করা যায়, এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। যেমন একটি কোম্পানিতে প্যারোল প্রোগ্রাম রচনা করা হলো। এখন প্যারোল মানে হচ্ছে হিউম্যান রিসোর্স বা কর্মকর্তা কর্মচারীদের বেতন টেতন ইত্যাদি নিয়ে, বেতন বোনাস অ্যালাউন্স তারপরে হচ্ছে বেনিফিট ইত্যাদি নিয়ে একটি প্রোগ্রাম রচনা করা হলো। এখন ওই কোম্পানিতে দেখা গেল প্রতি বছরই কিছু মানুষ যায় বা চলে যায় ওই প্রতিষ্ঠান ছেড়ে, আবার কিছু মানুষ নতুন করে জয়েন করে। এখন এই যারা নতুন করে জয়েন করে আর যারা প্রতি বছর চলে যায় তাদের জন্য কিছু পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনার কাজটা যেন প্রোগ্রামটি সহজে করতে পারে এই বিষয়টাও প্রোগ্রাম রচনার সময় লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে জেনারালিটি। জেনারেলিটি হচ্ছে আমরা জানি কম্পিউটারে একটি প্রোগ্রাম রচনা করা হয় নির্দিষ্ট বা পার্টিকুলার টাস্কের জন্য। এখন ওই পার্টিকুলার টাস্ক এর জন্য করা হয়েছে তা ঠিক আছে, এটা যেন সিমিলার টাস্কের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এই বিষয়টি মাথায় রেখে প্রোগ্রাম রচনা করতে হবে। যেমন একটি প্রতিষ্ঠানের জন্য একটি প্রোগ্রাম রচনা করা হলো বা লেখা হলো, এই অনুরূপ প্রতিষ্ঠানের জন্য যেন এই প্রোগ্রামটি ব্যবহার করা যায় সেই বিষয়টি মাথায় রেখে প্রোগ্রাম রচনা করতে হবে। সর্বশেষ হচ্ছে
ডকুমেন্টেশন, অর্থাৎ প্রোগ্রাম যত গ্রামাটিক্যালি বা স্ট্রাকচারালি রচনা করা হোক না কেন, সেটা যদি এন্ড ইউজার বা চূড়ান্ত ব্যবহারকারী সম্পূর্ণ সদ্ব্যবহার না করতে পারে, এই প্রোগ্রামের কোনো দাম নাই। এই জন্য এমনভাবে প্রোগ্রাম রচনা করতে হবে যেন ইউজার ফুলি ইউটিলাইজ করতে পারে। এগুলো ছিল প্রোগ্রামের গুণাবলী। আজকে এই পর্যন্তই। সবাই ক্লাসটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।